আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, এটি নিয়ে প্রায় প্রতিদিনই তুল কালাম কাণ্ড ঘটে যাচ্ছে। দেশের বাইরে যেমন অনেক ঘটনা ঘটছে, আমরা পুরোটা জানতে পারছি না। আবার দেশের ভেতরেও যা কিছু ঘটছে তাও আমরা অনেক কিছু জানতে পারছি না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সময় আমাদের যে স্বপ্নের বাক স্বাধীনতা, এরপর গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি যে বিষয়গুলো ছিল, তা এই সময়টিতে এসে মব জাস্টিসের কারণে পুরোটাই একেবারে মুখ থুবড়ে পড়ে গিয়েছে। ফলে শেখ হাসিনার জামানাতে তাকে আমরা যতই ফ্যাসিবাদ বলি, স্বৈরাচার বলি, যা কিছু বলি না কেন, ওই সময়টিতেও আমাদের মূল ধারার গণমাধ্যমগুলোতে যেভাবে কথাবার্তা বলা হতো, যেভাবে লেখা হতো, যেভাবে প্রচার এবং প্রোপাগান্ডা চালানো হতো, এবং আমরা যারা সামাজিক মাধ্যমে কথাবার্তা বলতাম, আমাদের যে সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড সেফটি নেট, নিরাপত্তার যে একটা জাল, এটা আমাদের ছিল। যেমন ধরুন, আমার কথাই বলি, এখন থানা বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, যে কোনো জায়গায় একটা টেলিফোন করলে আওয়ামী লীগ জামানাতে সেখানে তারা রেসপন্ড করতেন। এর বাইরে ব্যক্তিগত সম্পর্কের কারণে অনেক মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, এমনকি আমি শুধু নয়, বিএনপির অনেক লোকের সঙ্গে আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপির যে ব্যক্তিগত সম্পর্ক, এই ব্যক্তিগত সম্পর্কের কারণে আমরা অনেকে হয়তো আদালতে গিয়েছি, মামলা মোকদ্দমায় পড়েছি, কিন্তু একান্তে নিরাপত্তাহীনতায় আমরা কখনো ভুগিনি। কোর্টে গিয়ে লাথি খেতে হবে, উকিল দাঁড়াবে না, বিচারক বিব্রত হবেন, তারপর আদালতে গিয়ে সেই যাকে বলা হয় উকিলবিহীন অবস্থায় অমানবিক একটা পরিবেশ পরিস্থিতিতে পড়ে যখন জেলখানাতে যাব, জেলখানাতে যাওয়ার পর সেখানে আবার মারধর, লাথিগুতো, পিটনি থেকে শুরু করে আরো অনেক কিছু যে ঘটবে, এটা রাজনৈতিক সরকারের আমলে সাধারণত কেউ কল্পনা করতে পারে না। এর কারণ হলো সবারই মোরলেস একে অপরের সঙ্গে একটা নিরাপত্তা বলয় থাকে, সম্পর্ক থাকে। সেই সম্পর্কটি এখন শূন্যে, কোনো কাজে আসছে না। দ্বিতীয়ত হলো যে সমাজে যারা মাতব্বরি দেখাতেন, তারপর মাস্তানি করতেন, তাদের একটা চেইন অফ কমান্ড ছিল। যেমন ছাত্রলীগের একটা ছেলে দুষ্টামি করেছে, আপনি যদি ছাত্রলীগের সভাপতির সাথে সম্পর্ক থাকে, ভালো তাকে বললেন, তার সাথে সম্পর্ক নিয়ে আওয়ামী লীগের একজন নেতাকে বললেন, তো এভাবে একটা জিনিস করা যায়। কিন্তু এখন এমন একটা অবস্থা হলো যে এই মুহূর্তে যারা ক্ষমতা এক্সারসাইজ করছেন, তারা এবং তাদের সহযোগী যারা আছে, তাদেরকে ম্যানেজ করা, তাদেরকে বলা, তাদের প্রতি ইনফ্লুয়েন্স করা, এটি বলতে গেলে একেবারে কোনো নেটওয়ার্কের মধ্যেই পড়ছে না। ফলে যারা একবার বিপদে পড়েছেন এই সময়টাতে, প্রায় সকলেই এক বাক্যে বলছেন, আগে আমরা ভালো ছিলাম। তো যা বলছিলাম, এই যে বাংলাদেশের ভিতরে এবং বাইরে এমন অনেক ঘটনা ঘটছে যেগুলো আমরা বলছি না, বলতে পারছি না, কিন্তু ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। তো যেগুলো এই মুহূর্তে দৃশ্যমান, সেটা হলো ভারত এবং বাংলাদেশের মধ্যে রীতিমতো যুদ্ধাবস্থা। এটি এই মুহূর্তে প্রচারে একেবারে মহাযুদ্ধের মতো অবস্থা, প্রোপাগান্ডায় আরো খারাপ অবস্থা। আমরা বাংলাদেশে বসে খুব গালাগালি করছি ভারতকে, আবার ভারতের 10 মুখ। আমাদের যেহেতু ছোট দেশ, আমাদের সবকিছু একটা সীমিত যাকে বলা হয় শক্তি এবং সামর্থ্য রয়েছে, কিন্তু ভারতে রয়েছে বলতে গেলে সীমাহীন তাদের কানেক্টিভিটি, দেশে দেশের বাইরে। তাদের মিডিয়া আমাদের সাথে অনেক শক্তিশালী, এবং তাদের যে সকল সাংবাদিক রয়েছেন আমাদের সাথে অনেক অনেক বেশি যোগ্যতা সম্পন্ন। তারা কারো পক্ষে গেলে ওভাবে যান, কারো বিপক্ষে গেলে ঠিক ওইভাবে যেতে পারেন, যেটা আমরা পারি না। এবং তাদের যে রাজনীতিবিদ যারা রয়েছেন, যোগ্যতার বিচারে, তারপরে মানদণ্ডের ক্ষেত্রে, দেশপ্রেমের ক্ষেত্রে এবং রাজনীতির যে কলাকৌশল, এগুলো প্রয়োগের ক্ষেত্রে, শুধু এতটুকু বললাম যে আমরা বাংলাদেশে যারা আছি তারা একেবারে শিশু এদের তুলনায়। মমতা ব্যানার্জির কথা যদি আপনি চিন্তা করেন, রাহুল গান্ধীর কথা যদি চিন্তা করেন, নরেন্দ্র মোদী থেকে শুরু করে এরকম অন্ততপক্ষে 1000 আপনি সর্বভারতীয় নেতার কথা বলতে পারবেন, যাদের তারা যদি কোনো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, তবে ওই বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্য প্রাইমারি স্কুলের 5 পাস করার মতো অবস্থা আমাদের দেশের রাজনীতিবিদদের এখনো হয়নি।
এটা হলো বাস্তবতা। যদি কেউ চ্যালেঞ্জ জানাতে চান, তারা একটু শশী থারুরের সঙ্গে বসতে পারেন, অমিত শাহের সঙ্গে বসতে পারেন, মমতা ব্যানার্জির পাশে বসতে পারেন। কোনো আলাপ আলোচনা করতে হবে না, শুধু একটা ছবি তুললে আপনি বুঝতে পারবেন যে এই দুজনের যে বডি ল্যাঙ্গুয়েজ, কার অবস্থান কি। তো কাজেই এই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বাকযুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধের প্রেক্ষিতে ভারত যা কিছু করছে সঙ্গে সঙ্গে সেটা আন্তর্জাতিক মিডিয়াতে বাংলাদেশের বিরুদ্ধে চলে যাচ্ছে। আর সেটাকে সামাল দেওয়ার জন্য আমরা নিজেদের এই ঘরের মধ্যে থেকে কুয়োর ব্যাঙ যেভাবে লাফায়, ঠিক ওইভাবেই যা কিছু করার ততটুকু আমরা করতে পারছি। তো এই যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, এগুলোর আইনগত ভিত্তি কতটুকু আছে না আছে আমরা বাংলাদেশের মানুষ জানি। এদেশের সংখ্যালঘুরা আসলে কিভাবে আছে আমরা তো জানি, সংখ্যালঘুরা সবচেয়ে ভালো জানেন। কিন্তু তারপরেও ভারত এটা মার্কেটিং করছে। এজন্য করছে যে এখন বাংলাদেশের উপর তারা কাঁঠাল ভাঙবে। তাদের অনেক ব্যর্থতা আছে পররাষ্ট্রনীতিতে। তারা আওয়ামী লীগের সঙ্গে যেভাবে সম্পর্ক স্থাপন করেছিল, শেখ হাসিনাকে তারা যেভাবে একেবারে হিমালয়ের পর্বতের চূড়ায় উঠিয়েছিল এবং বাংলাদেশের জনগণকে যেভাবে ইগনোর করেছিল, আমরা বাইরে থেকে বারবার বলেছিলাম ভারতকে, ইন পার্সন ভারতের যারা কূটনীতিবিদ আসতেন তাদের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। তারপর এই টকশোর মাধ্যমে, সভা সমিতি, সেমিনার, লেখনীর মাধ্যমে ভারতের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে যে আপনারা নেশন টু নেশন এবং জনগণের সঙ্গে সম্পর্ক করেন, একসময় আপনারা খুব বিপদে পড়বেন। কিন্তু তারা সেই বড় দাদাদের মতো সবসময় একটা গোধরে ছিল। এবং তারই প্রেক্ষিতে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিলেন, এখন তারা মানে তাদের ইজ্জতে ভীষণ রকম ঘা লেগেছে। এখন বাংলাদেশকে কি করে অপদস্থ করা যায়, শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য, নিজেদের ইজ্জত এবং আব্রুকে রক্ষা করার জন্য, নিজেদের ইগোকে তারা যাকে বলা হয় প্রতিষ্ঠিত করার জন্য, বা ইগোটি বাংলাদেশের উপর প্রয়োগ করার জন্য, দাদাগিরি, ফিউডালিটি, এই জিনিসগুলো প্রয়োগ করার জন্য তারা কি করছেন, মিথ্যার যে ব্যাসাতি, তারপরে প্রচার এবং প্রোপাগান্ডার যে ব্যাসাতি, এবং যা কিছু করা দরকার, দম্ভ, সব মিলে এমন ভাবে করছেন সত্যিকার অর্থে আমরা এগুলো পেরে উঠছি না। বাট ওদের কথাবার্তা শুনলে মেজাজ ঠিক রাখা যায় না। যেমন বড় বড় সামরিক জেনারেল, ভারতের সামরিক জেনারেল, পলিটিক্যাল বিশ্লেষক, এবং এখানে আমাদের বাংলাদেশে যেমন মতিউর রহমান মাহফুজা নামের মতো সাংবাদিক, তাদের চেয়েও অনেক অনেক বড় মানের সাংবাদিক, তারা তাদের ইউটিউব পেজে, পত্রিকার ইউটিউব পেজে, নিজেদের ইউটিউব পেজে, ফেসবুক পেজে তারা অনবরত বাংলাদেশের বিরুদ্ধে যে বিষোদ্গার করছেন এবং যেভাবে বলছেন যে বাংলাদেশ হলো এরকম একটা দেশ, ভারত যদি এটা টিপ মারে, সেই একটা টিপ সহ্য করার ক্ষমতা বাংলাদেশ নেই। 2 নম্বর হলো যে বাংলাদেশের সবকিছু যা কিছু আছে তা ভারত মাত্র 10 মিনিটের মধ্যে মানে বোমা মেরে গুড়িয়ে চুরমার করে দিতে পারে। এরকম বিভিন্ন রকম কথাবার্তা যা বলছে তা আসলে আমাদেরকে উত্তেজিত করছে, আমাদের তরুণ সমাজকে ভীষণ রকম ভাবে উত্তেজিত করছে। এবং এই সময়ের মধ্যে ভারতে আমাদের পক্ষে কথা বলার মতো একমাত্র কবির সুমন ছাড়া আর কেউ নেই। ওই যে বিখ্যাত সঙ্গীতজ্ঞ কবির সুমন। তো আমরা অনেকদিন যাবতই জানি যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি বাংলাদেশের ভালো বন্ধু। শেখ হাসিনার ভালো বন্ধু হওয়া সত্ত্বেও তিনি ছাত্র আন্দোলনের সময় জুলাই মাসের দিকে তিনি এই আন্দোলনকারীদের পক্ষে কথা বলেছেন এবং একথা বলেছেন যে আন্দোলনকারীরা যদি ভারতে আসতে চায়, পশ্চিমবঙ্গে যেতে চায়, তাহলে তিনি তাদের আশ্রয় দেবেন। এই ধরনের বন্ধুত্বপূর্ণ একটা মনোভাব তার ছিল। কিন্তু তিনিও সম্প্রতি সর্বভারতীয় রাজনীতির যে মেরুকরণ, সেই মেরুকরণের মধ্যে পড়ে বাংলাদেশের বিরুদ্ধে হঠাৎ করে এমন একটা কথা বললেন যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা উচিত। এবং এটা যেন তেন লোক নয়, সর্বভারতীয় রাজনীতিতে, কেন্দ্রের রাজনীতি যারা নিয়ন্ত্রণ করেন 2-3 জন বাদে সর্বভারতীয় রাজনীতিতে মমতা ব্যানার্জির একটা সুনাম আছে, সুখ্যাতি আছে, এবং তিনি যথেষ্ট ক্ষমতাধর এবং তার বক্তব্য দেশে বিদেশে ভীষণভাবে আলোচিত হয়। তো তিনি যেই মুহূর্তে বললেন পশ্চিমবঙ্গের বিধানসভাতে যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের মোতায়েন করা উচিত সংখ্যালঘুদের রক্ষা করার জন্য, এবং এই কথাটা মোদী সরকার সঙ্গে সঙ্গে কি করলো, ভারতের যে কেন্দ্রীয় পার্লামেন্ট, যেটা লোকসভা, সেই লোকসভা এবং লোকসভার যেটা ঊর্ধ্বতন, যেটা একটা হলো ওদের যে লোকসভা, আর একটা হলো ওদের যে আপার হাউস যেটাকে বলা হয়, তো সে রাজ্যসভা, সেখানেও এই বিষয়টি নিয়ে আলোচনা হলো এবং সংসদ সদস্য যারা আছেন 2 জায়গাতেই তারা ভীষণ রকম এইগুলো নিয়ে আলোচনা শুরু করলেন এবং এখনো সে আলোচনা করছে।
এবং এটা নিয়ে আমাদের বাংলাদেশের আমরা প্রতিক্রিয়া দেখাচ্ছি। আমাদের একজন তরুণ উপদেষ্টা তিনি বললেন যে বাংলাদেশে দরকার নেই, ভারতে শান্তিরক্ষী বাহিনী নিয়োজিত হবে এবং সেখানে যদি দরকার হয় বাংলাদেশের সামরিক বাহিনী জাতিসংঘের হয়ে সেখানে দায়িত্ব পালন করবে। এগুলো কথার কথা, এই কারণে যে আমাদের এই বক্তব্য আমাদের এই বলয়ের বাইরে যাবে না। কিন্তু মমতা ব্যানার্জির বক্তব্য, ভারতের বক্তব্য, এটি লন্ডনে চলে যাবে, আমেরিকাতে চলে যাবে, জাতিসংঘে চলে যাবে, নিরাপত্তা পরিষদে চলে যাবে এবং যত মানবাধিকার সংস্থা থেকে শুরু করে সারা পৃথিবীর অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করে সেই সকল জায়গাতে চলে যাবে। এবং এগুলো বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা হিসেবে কতটা ব্যবহৃত হতে পারে যে এই মমতা ব্যানার্জির এই বক্তব্যের পরপরই ব্রিটিশ সরকার এই ডিসেম্বর মাসকে কেন্দ্র করে বাংলাদেশে একটি ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। কি নিষেধাজ্ঞা? সে মনে করছে, অর্থাৎ ব্রিটিশ সরকার মনে করছে যে বাংলাদেশে যে কোনো সময় বড় একটি দুর্ঘটনা ঘটতে পারে এই ডিসেম্বর মাসে, কাজেই তাদের যারা নাগরিক, ব্রিটিশ নাগরিক, তারা যেন খুব সতর্কভাবে চলাচল করে এবং এই সময়টাতে খুব প্রয়োজন না হলে বাংলাদেশে যেন না আসা হয়, এই ব্যাপারে তারা নিরুৎসাহিত করেছে তাদের দেশের নাগরিককে। আপনারা জানেন যে একমাত্র পৃথিবীতে যাকে বলা হয় ব্রিটেন হলো সেই দেশ যারা কিনা আমেরিকার মাউথপিস। এখন আমেরিকান সরকার কৌশলগত অবস্থানে আসেন এই কারণে যে একটা ট্রানজিশনাল পিরিয়ড চলছে। জো বাইডেন সরকার চলে যাচ্ছেন, কমলা হ্যারিস ভীষণ রকমভাবে মানসিকভাবে বিষণ্ণ, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে সে জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছেন। বলা হচ্ছে তিনি ড্রাঙ্কার অবস্থায়, মদ্যপ অবস্থায় বক্তব্য দিয়েছেন। এই তালমাটাল অবস্থায় আর অন্যদিকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প 20 তারিখে শপথ নেওয়ার জন্য এবং তার সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার জন্য তিনি খুব ব্যস্ত সময় পার করছে। তো সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প সরকারের যে এজেন্ডা, তার যে ডিজায়ার, এই জিনিসগুলোই আমরা এখন ব্রিটেনের মুখ থেকে শুনতে পাচ্ছি। তো কাজেই ব্রিটেন ডিসেম্বরকে কেন্দ্র করে যে কথাগুলো বলেছে কিংবা অন্যান্য যা কিছু ব্রিটেন এখানে ঘটানোর চেষ্টা করছে, এটি মূলত আমেরিকার একটা কূটকৌশল। তো কাজেই এই যে মমতা ব্যানার্জির এই বক্তব্যে আমরা কিন্তু সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত হয়েছি। আর ব্যক্তি মমতা ব্যানার্জির সঙ্গে সম্পর্কের কারণে আমরা অনেকে আহত হয়েছি। এখন যারা রাষ্ট্র পরিচালনায় আছেন, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছেন, তারা এই বিষয়টি কিভাবে মোকাবেলা করবেন আমি বুঝতে পারছি না। এর কারণ হলো এই ঘটনার পর যারা বক্তব্য দিচ্ছেন, পররাষ্ট্র উপদেষ্টা দিচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে তার বক্তব্যে কোনো আকর্ষণ নেই, বরং তাকে দেখলে মনে হয় অসহায়। তিনি প্রচন্ড রকম অসহায়, মুখ শুকিয়ে গেছেন, তার ওজন কমে গেছে এবং তাকে মনে হয় পিছনে কেউ হয়তো বন্দুক ধরে রেখেছে এবং তিনি যে কথাবার্তা বলছেন সেটা স্বতঃস্ফূর্তভাবে নয়, তার হুমকি ধামকি ভাবে আসছে না। আবার আরেকজন লোক দেখলাম, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, তিনি সানগ্লাস পরে অনেকটা মিলিটারি স্টাইলে তিনি চলাফেরা করছেন। পিছনে এক গাদা নৌবাহিনীর সদস্য, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দাঁড় করিয়ে অ্যাজ ইট ইজ তিনি যে কথাগুলো বলছেন সেগুলো মানানসই নয়। এগুলো মনে হচ্ছে মশারির মধ্যে মশারি টানানোর মতো ঘটনা। তিনি যে কথাবার্তাগুলো বলছেন তার কথাগুলো ব্যক্তিগত, সরকারের নয়। আবার তিনি ব্যক্তিগত যে কথাগুলো বলছেন সেগুলো পয়েন্টিভ নয়, যা কিনা দেশের জন্য খুব কল্যাণকর হবে। এর বাইরে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে তার যে সচিব, প্রেস সচিব, তিনি যে বক্তব্য দিচ্ছেন সেটিও অনেকটা বালক সুলভ, একেবারে বালক সুলভ। কোনো অবস্থাতে এর মধ্যে কোনো পলিটিক্যাল ম্যাচুরিটি নেই। তিনি ভারতের একটি পত্রিকার সাথে সাক্ষাৎকার দিয়েছেন, বাংলাদেশের টেলিভিশনগুলোতে যাচ্ছেন, কিন্তু একটা সরকারকে রিপ্রেজেন্ট করার জন্য যে ধরনের ব্যাকবোন থাকা দরকার, যে ধরনের ধীশক্তি থাকা দরকার, যে ধরনের গ্রহণযোগ্যতা থাকা দরকার, সেটা বা পরিচিতি থাকা দরকার, সেটা তার নেই। এখানে যদি আসিফ নজরুল সাহেব কথা বলতেন তাহলে হয়তো অনেকে, ইভেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব যদি কথা বলতেন, হয়তো অনেকেই তাদের কথা শোনার জন্য কান খাড়া করতো, তারপরে মন্তব্য করতো। কিন্তু এমন সব লোকজন সামনে এসে কথা বলছেন যাদের কথা শোনার জন্য কারোর মধ্যে কোনো আগ্রহ নাই। ফলে কি হচ্ছে, একচেটিয়া ভাবে ভারত এবং ভারতের যারা রাজনীতিবিদ তারা যে ব্যাটিং করে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, এই ব্যাটিং আমরা কতক্ষণ টিকে থাকতে পারবো সেটি দেখার বিষয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।